আসসালামু আলাইকুম। দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং হেড অফিস রাজশাহী থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বাংলা বিষয়ে আপনাদের সাথে মেন্টর হিসেবে আছি তানজিম ভাইয়া। আর বাংলা নিয়ে দেখা যাক, কিছুক্ষণ আমরা কথা বলি, আপনারা সবাই যুক্ত থাকেন। শুরুতে আমি বলবো, যারা আছেন আপনারা ক্লাসে লাইভ যারা জয়েন করবেন, শুরুতেই একটু ক্লাসটা আপনারা শেয়ার করবেন, মেনশন করবেন। নিঃসন্দেহে আমরা একটা শুরুতে ঘোষণা দিয়ে রাখি, ক্লাসের শুরুতেই সর্বোচ্চ মেনশনকারী এবং সর্বোচ্চ শেয়ারকারী যে হবে তার জন্য আমাদের একটা গিফট ভাউচার থাকবে। সেটা আপনাদের যে বিজয়ী হবে তাকে জানিয়ে দেওয়া হবে। আর আপনাদের ক্লাস কে কোন জায়গা থেকে করছেন আজকের ক্লাসটা আপনারা একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। সর্বোপরি বিষয় হচ্ছে যে আমি আসলে দেখতে চাই যে ক্লাসটা কত দূর বিস্তৃত হচ্ছে, আমাদের দেশটা আসলে পুরো দেশে ছড়াচ্ছে কিনা সেটা তো আমাদের জানতে হবে, তাই না? মানে আমরা চাচ্ছি যে এক জায়গাতেই দেশ হচ্ছে মানে কি বলবো, আপনার হচ্ছে না থাকুক, ছড়িয়ে পড়ুক চারিদিকে। হ্যাঁ, তো ছড়িয়ে পড়বে আপনাদের মাধ্যমেই নিঃসন্দেহে। আর যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর জন্য এখানে অনলাইনে আপনারা ক্লাস করেন, আপনাদের সময় মূল্যবান সময়টা দিয়ে, বিশেষত মূল্যবান সময়টা এই কারণে বলছি যে সময় সব ক্ষেত্রে মূল্যবান, সময়ের মূল্য আমাদের কাছেও আছে। আমরা কিন্তু আপনাদের জন্যই, আপনাদের সুবিধার্থেই চেষ্টা করি ক্লাসে আসার। তো দীর্ঘদিন থেকেই এখানে আমার ক্লাস নেওয়ার বিষয়ে একটা আলোচনা চলছিল, কিন্তু সময় মিলছিল না। তো দিন শেষে হচ্ছে আজকে মিলেছে, আজকে আমি হাজির হয়ে গেছি। হ্যাঁ, তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে ক্লাসে ফিরে যাই বা ক্লাসটা আমরা শুরু করি। ওকে, আচ্ছা। শুরুতে আব্দুল্লাহ বাসেদ ভোলা থেকে, আসলে দেশটা তো পুরো দেশে বিস্তৃত হয়ে গেছে। তামান্না আক্তার তমাত ঠাকুরগাঁও থেকে, সুবর্ণা আঞ্জুম বরিশাল থেকে, নরসিংদী থেকে ভাইয়া আয়ান আহমেদ, পার্থ বলছেন স্যার আপনি আছেন এখানে দিনাজপুর থেকে। যাই হোক, এর মধ্যেই কিন্তু আমি দেখতে পাচ্ছি আসলে মেনশন করা শুরু হয়েছে। করেন, ক্লাসটা সরিয়ে যাক। আমরা আগামী একটা ঘন্টা বাংলা বিষয়ে শিখবো। আজকে আপনাদের একটা টপিক দেওয়া আছে, সেটা হচ্ছে শুদ্ধিকরণ। শুদ্ধিকরণ নাকি শুদ্ধিকরণ? যারা লাইভে আছেন আমি তাদের থেকে হচ্ছে একটা বিষয় জানতে চাচ্ছি যে শুদ্ধিকরণ বানানটা কোনটা শুদ্ধ, এক নাকি দুই? একটু আমাকে কাইন্ডলি কমেন্টে জানান। সীতাকুণ্ড থেকে তাপস দে আছে, অনেক ধন্যবাদ সবাইকে। যাই হোক, আমাদের যে প্রশ্নটা ছিল শুদ্ধিকরণ, আজকে আমরা আলোচনা করব, কিন্তু কোন শুদ্ধিকরণ আলোচনা করব আপনাদের থেকে আমি একটু জানতে চাচ্ছি। কমেন্টে কাইন্ডলি আমাকে একটু জানাবেন। সময় দিলাম 10 সেকেন্ড, আশা করি এর মধ্যে উত্তরটা পেয়ে যাব। স্মৃতি রয় দিনাজপুর থেকে, নাজমা আক্তার নাজমিন রংপুর থেকে, যেহেতু এখন আমরা কমেন্ট পাই নাই, কিছু কমেন্ট আমি পড়ছি, ধীরে ধীরে আমরা ক্লাসে চলে যাব। বিরক্ত হবেন না, আশা করি আজকে ক্লাসটা আপনারা খুব উপভোগ করবেন। আমরা এইভাবেই ক্লাসটা নিব। নিশাত মনি অ্যান্সার দিয়েছেন বি, মানে 2 নাম্বার। বাপ্পি আহমেদ উত্তর দিয়েছেন 2। আচ্ছা, সমস্যা নেই, আমি আর কয়েকটা উত্তর নিব। সুবর্ণ জিনিয়া 2, তাপস দে 2, 2 2 2। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাই হোক, 2 1 কে 2। আপনাদের জ্ঞাতার্থে আমি শুদ্ধ উত্তরটা বলে দিচ্ছি। সুরাইয়া জুই নোয়াখালী থেকে আছে। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তাপস দে আবার বললেন 2, তামান্না তমা 2। আচ্ছা ঠিক আছে, আমি আপাতত আর উত্তরটা নিচ্ছি না, আমি বলে দিচ্ছি শুদ্ধ উত্তর কোনটা। অ্যাকচুয়ালি শুদ্ধিকরণ ক্লাসে না, শুদ্ধিকরণ বানানটা জানা মনে হয় জরুরি। আমরা এটা বরাবরই ভুল করি। শুদ্ধ উত্তর হবে 1 নাম্বার, এটা ভুল। আশা করি
আজকের পর থেকে এই বিষয়টা ভুল করবেন না, আমি ব্যাখ্যা করে দিচ্ছি, কিন্তু উত্তর কোনটা হবে? শুদ্ধিকরণ হবে, দীর্ঘইকার যোগে শুদ্ধিকরণ, এই বিষয়টা মনে রাখতে হবে। ওকে, ক্লিয়ার? যদি বুঝতে পারেন বিষয়টা তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর শুদ্ধিকরণ কেন দীর্ঘইকার সেটা আমি আলোচনা অবশ্যই করব। ওকে, আমি শুরুতেই আলোকপাত করছি করণের কারণে, যে কেন দীর্ঘইকার হলো। একটা বিষয় মনে রাখবেন, আমি লিখে দিচ্ছি শব্দের শেষে করণ কৃত ভবন ভূত, করণকৃত ভবনভূত যদি যুক্ত থাকে, একটু আমি সময় নিব। আচ্ছা, যেটা বলছিলাম, শব্দের শেষে করণকৃত ভবনভূত যুক্ত হলে এদের পূর্বে দীর্ঘইকারের আগমন ঘটে। শব্দের শেষে করণকৃত ভবনভূত যুক্ত হলে এদের পূর্বে দীর্ঘইকারের আগমন ঘটে। আচ্ছা, আপনারা বিষয়টা একটু মনোযোগ দিয়ে দেখেন, যেহেতু লাইভ ক্লাস আমাদের তো এটা রেকর্ডেড থাকে। আমার মনে হয় যে এখনই খাতার মাঝে যদি লিখতে না পারেন কোনো সমস্যা নেই, বুঝে যান, পরবর্তীতে আবার এটা আপনারা দেখে নিতে পারবেন। তাহলে আমাদের চারটা শব্দ মনে রাখতে হবে। একটা হচ্ছে করণকৃত ভবনভূত। ওকে, তাহলে এরা যদি কোনো শব্দের শেষে যুক্ত হয় তাহলে এদের পূর্বে দীর্ঘইকারের আগমন ঘটে। আমি উদাহরণে যাচ্ছি। একটু আশা করি এই বিষয়টা আপনাদের বোঝা হয়েছে। আমি এটা একটু মিশিয়ে দিলাম। আমি উদাহরণে চলে আসি, ভালো করে খেয়াল করেন। আমি একটা শব্দ লিখলাম, শুরুতে আমরা শুদ্ধ শব্দটা লিখি, শুদ্ধ শব্দের শেষে আমি করণ যুক্ত করেছি। ভালো করে খেয়াল করেন, আমাদের ওই যে চারটা শব্দ করণ, কৃত, ভবন, ভূত। আচ্ছা, তাহলে এদের পূর্বে কে চলে আসে? দীর্ঘইকার আগমন ঘটে। খেয়াল করে দেখেন, দীর্ঘইকার হয়ে গেছে। আচ্ছা, যদি আমরা একটা শব্দ নিই অঙ্গ, এর সঙ্গে আমরা যুক্ত করলাম ভূত, তাহলে আমার হয়ে যাবে অঙ্গী ভূত। আচ্ছা, আমি একটা শব্দ বললাম বশ, বশ করা, হ্যাঁ, মানে নিজের আয়ত্তে নিয়ে আসা। তাহলে বশ এখানে নিলাম আমি, করণ হয়ে গেল বশীকরণ। ওকে, যদি আমরা একটা শব্দ নিই আত্ম, শেষে বসালাম আমি কৃত, কৃত, দেখেন হয়ে গেল কি? আত্মীকৃত। তাহলে আমার করণ, কৃত এবং ভূত বেশ, আমরা ভবনে যাইনি, আমরা একটা শব্দ নিলাম সম, এবার নিলাম এখানে ভবন, হয়ে গেল সমীভবন। ওকে, আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। করণ, কৃত, ভবন, ভূত যদি শব্দের শেষে যুক্ত হয় তাহলে এদের পূর্বে দীর্ঘইকারের আগমন ঘটে। আপনারা ক্লাসটা মানে এই নিয়মটা বুঝছেন কিনা আমাকে একটু জানাবেন, আমরা খুব দ্রুত পরের নিয়মে চলে যাব। তামান্না আক্তার তমা, আপনি বলছেন শুরুতেই ভুল, কোনো বিষয় না, আপনারা এখানে শিখতে এসছেন, ভুল না করলে কি আপনারা ক্লাস করতেন? নিঃসন্দেহে না। তাহলে ভুল হবে, ভুলটা আমরা ধরিয়ে দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ওকে, আমি উদাহরণটা সরিয়ে ফেললাম। শুরুতেই আমরা বানানের কিছু সূত্রে যাব। বানানের কিছু সূত্র। শব্দের শেষে অঞ্জলি বা আবলি
তথা বলি হ্রস্বইকার যোগে লিখতে হবে। তো শব্দের শেষে অঞ্জলি বা আবলি বা বলি কোন কার যোগে লিখতে হবে? হ্রস্বইকার যোগে লিখতে হবে। উদাহরণ দেখেন, গীতাঞ্জলি গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, জলাঞ্জলি। তাহলে দেখেন আমরা অনেকগুলো কিন্তু জলি পেয়েছি। হ্যাঁ, আচ্ছা, যদি আমরা আবলিতে আসি বলতে পারি, দেখেন, রচনা বলি, কার্যা, জ্বালাচ্ছে, সমস্যা নেই। ঠিক তেমনি গ্রন্থাবলী, আমরা আরো বলতে পারি শর্তাবলী, নিয়মাবলী। দেখেন প্রচুর উদাহরণ হয়েছে, আশা করি বিষয়টা বুঝে গেছেন। শব্দের শেষে অঞ্জলি বা আবলি বা বলি হ্রস্বইকার যোগে লিখতে হবে। গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, জলাঞ্জলি, রচনাবলী, কার্যাবলী, গ্রন্থাবলী, শর্তাবলী, নিয়মাবলী। আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাই রচনাবলী হোক, কার্যাবলী হোক বা গ্রন্থাবলী হোক, এই বানানগুলো না দীর্ঘিকার দিয়ে আমরা অনেক সময় লিখে ফেলি। আশা করি আজকের পর থেকে এটাতে আপনারা একটু সতর্ক থাকবেন। হ্যাঁ, কাইন্ডলি বলবেন যে বুঝতে পেরেছেন কিনা। সিজান আহমেদ বস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা তোমার? আচ্ছা, এই শ্রাবণে আপনার ক্লাস ভালো লাগে স্যার, তার মানে আমার ক্লাস করো তুমি। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। আমাদের দেশ বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং থেকে বলা হয়েছে যে আজকে ক্লাস শেষে বাংলা বানানের নিয়মের উপর পরীক্ষা নেওয়া হবে। সবাই নিয়ম মানে মনোযোগ দিয়ে ক্লাস করো। এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ যে ক্লাসের সাথে আমাদের পরীক্ষাটা হচ্ছে। এটা আপনাদের জন্য অনেক বড় একটা কি বলবো যে সুযোগ। আপনারা ক্লাসের শেষেই পরীক্ষাটা দিতে পারছেন, অর্থাৎ আজকে যেটা পড়া হবে সেটা আপনাদের মাথায় গেঁথে থাকবে। ঠিক আছে, আমাদের এই অংশটা আশা করি শেষ, আপনারা সবাই বুঝছেন। আমরা পরের নিয়মে যাই। 2 নাম্বার, ভালো করে খেয়াল করেন, বিশেষণবাচক আলি প্রত্যয়যুক্ত শব্দে হ্রস্বইকার বসে। তাহলে বিশেষণবাচক আলি প্রত্যয়যুক্ত শব্দে কোনকার বসে? হ্রস্বইকার বসে। উদাহরণের ক্ষেত্রে আমরা বলতে পারি সোনালী, রূপালী, মিতালি, খেয়ালি, আমরা বলতে পারি হেয়ালি। ওকে, তাহলে বিশেষণবাচক আলি প্রত্যয়যুক্ত শব্দে হ্রস্বইকার। এখন প্রশ্ন হচ্ছে, সোনালী ব্যাংক বানানেতে দীর্ঘইকার আছে, কিংবা রূপালী ব্যাংক বানানেও দীর্ঘইকার আছে। বিষয়টা হচ্ছে এরা প্রতিষ্ঠানের নাম, নাউন। নাউনের ক্ষেত্রে আপনার ম্যাটার করে না যে আপনি হ্রস্বইকার দিবেন নাকি দীর্ঘইকার দিবেন, কিন্তু যখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে তখন আমার অবশ্যই সোনালী, রূপালী, মিতালি এই শব্দগুলো হ্রস্বইকার যোগে লিখতে হবে, এবং এটাই হচ্ছে শুদ্ধ। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, যাই হোক, আমাদের এই অংশটুকু থেকে অনেক সময় কিন্তু প্রশ্ন আসে। এখন অনেক সময় আমরা বলি কি যে বিশেষণ তো ভাইয়া চিনি না,
আমরা এরপরে যে নিয়মটা করব সেখানে হচ্ছে বিশেষণ থেকে বিশেষ্য করার একটা বিষয় যাবে, এবং আমি একটা লাইনে আপনাদের বিশেষণ থেকে বিশেষ্য বা বিশেষ্য থেকে বিশেষণ নির্ণয়ের একটা টেকনিক বলে দেবো। আশা করছি এটা দিয়ে আপনারা 95% বা তারও বেশি শব্দকে নির্ণয় করতে পারবেন যে সেটা অ্যাডজেক্টিভ নাকি নাউন, তথা বাংলায় বিশেষ্য নাকি বিশেষণ। এই অংশটুকু আশা করি হয়েছে। বিশেষণবাচক আলি প্রত্যয়যুক্ত শব্দে হ্রস্বইকার বসে, যেমন সোনালী, রূপালী, মিতালি, হেয়ালি, খেয়ালি, সোনালী, রূপালী, যাই হোক। ওকে, আতিকুর রহমান আতিক ভাই দেখছেন, খুশি হলাম, ভালো লাগছে। আচ্ছা, জুবাই রেজা শিশির ভাইয়া কেমন আছো তুমি? অনেকদিন পর তোমার সাক্ষাৎ পেলাম ক্লাসের মাধ্যমে। ওকে, ফিরে আসি আমরা আমাদের পরবর্তী নিয়মে। আরো একটি সহজ নিয়ম আমরা দেখব এখন, যাতে করে আমাদের যে দৈনন্দিন জীবনে বানানগুলো ভুল করি সেই ভুলগুলো আর না হয়। আচ্ছা, লিখে রাখেন এবার 3 নম্বর নিয়ম। শব্দের শেষে ইক প্রত্যয় যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি পায়। শব্দের শেষে ইক প্রত্যয় যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি পায়। এখন প্রশ্ন হচ্ছে আদিস্বর বৃদ্ধি বিষয়টা কি? আমরা এটা আগে ক্লিয়ার হয়ে যাব। এটা হয়তো অনেকেই জানেন, আবার অনেকের কাছে এটা নতুন মনে হতে পারে। এটা কোনো বিষয় না। আদিস্বর, আদি মানে শুরু, স্বর মানে স্বরধ্বনি, অর্থাৎ আর বৃদ্ধি বিষয়টা হচ্ছে পরিবর্তন। প্রকৃতি প্রত্যয়ে যেটা আছে সেটা কি গুণ এবং বৃদ্ধি। তো আমরা এখানে আপাতত নিব বৃদ্ধির বিষয়টা। আদিস্বর বৃদ্ধি মানে শুরুর স্বরধ্বনির পরিবর্তন প্রক্রিয়া। আদিস্বর বৃদ্ধিতে কি কি ঘটে আমরা একটু খেয়াল করি। আদিস্বর বৃদ্ধির ক্ষেত্রে ঘটে যদি আমার শুরুতে স্বরেও থাকে, বৃদ্ধিতে সেটা আ হয়। হ্রস্বই বা দীর্ঘই থাকলে সেটা ওই হবে। হ্রস্ব বা দীর্ঘ থাকলে সেটা ও হয়, এবং রি তথা রিকার থাকলে সেটা হবে আর। তাহলে স্বরে থাকলে আ হচ্ছে, হ্রস্ব বা দীর্ঘ থাকলে ওই হচ্ছে, হ্রস্ব বা দীর্ঘ থাকলে ও হচ্ছে, রিবারি থাকলে রিকার থাকলে হচ্ছে আর। এখন বলা আছে শব্দের শেষে ইক প্রত্যয় যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি পায়। উদাহরণগুলো আমরা একটু দেখে নিই। দেখেন, ইতিহাস যোগ ইক, তাহলে ইতিহাস যোগ ইক যখন আমার ইক প্রত্যয় শেষে যুক্ত হয়েছে, এটা কিন্তু আর রস্যই থাকছে না। কারণ কি, হ্রস্বই বা দীর্ঘ থাকলে কি হয়ে যায়, ওই হয়ে যায়। তাহলে এটা আমরা বললাম ঐতিহাসিক। তাহলে ঐতিহাসিক শব্দটা কিভাবে গঠিত হয়েছে আশা করি এখন বুঝতে পারছেন। আমরা নিলাম আরেকটা শব্দ অঙ্গ। অঙ্গ প্লাস ইক সমান হচ্ছে কি হবে, দেখেন স্বরে থাকলে হয় কি আ, তাহলে ইক প্রত্যয় যুক্ত হয়েছে, অ হয়ে যাবে আ, আঙ্গিক। যদি আমরা সময় নিই, সময় যোগ ইক, এখন অনেকের প্রশ্ন হতে পারে এখানে তো দন্ত স আছে, তাহলে তো অন্য কিছু নাই, আমার এই চারটার মধ্যে কি এখানে কিছু আছে? অবশ্যই আছে। উচ্চারণ করে দেখেন, দন্ত স শেষে কি আসছে? অ আসছে। অকে বলা হয় সুপ্ত বা লুকায়িত কার, নীলিন বা বিলীন কার। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা প্রকৃত ব্যঞ্জনের সাথে স্বরেও যুক্ত থাকে। এখানে সময় আছে, সময়, তার মানে দন্ত স, শুরুতে দন্ত স, শেষে অ আসছে। যদি শেষে অ আসছে, অ থাকলে কি হয়? আ হয়, হয়ে যাবে এটা সাময়িক। ঠিক তেমনি প্রসঙ্গ প্লাস ইক হয়ে গেল প্রাসঙ্গিক। যদি আমরা বলি প্রথম প্লাস ইক প্রাথমিক। একইভাবে আমরা এখানে যদি রস্যতে আসি, আরেকটু উদাহরণ দেখেন, উপন্যাস প্লাস ইক হয়ে যাবে ঔপন্যাসিক। তারপরে আছে রি বা রিকার থাকলে এটা আর হয়। আমরা 4 নম্বর নিয়ম যেটা যাব সেখানে এখান থেকে উদাহরণগুলো দেখবো। আপাতত এখানে যাচ্ছি না, ভালো করে খেয়াল করেন। ইতিহাস থেকে ঐতিহাসিক, অঙ্গ থেকে আঙ্গিক, সময় থেকে সাময়িক, প্রসঙ্গ থেকে প্রাসঙ্গিক, উপন্যাস থেকে ঔপন্যাসিক। এগুলো
শব্দের শেষে ইক প্রত্যয় যুক্ত হওয়ার ফলে ঘটেছে, কারণ এখানে আদি স্বরটা কি পাই? বৃদ্ধি পাই। আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বোঝা গেছে কি বিষয়টা? আমাকে একটু কমেন্টে জানাবেন, জানানো উচিত আমার মনে হয়। ঠিক আছে, আমরা পরের নিয়মে যাই। আশা করি এই বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। চার নাম্বার, ভালো করে খেয়াল করবেন। বিশেষণবাচক শব্দের শেষে তা বা জফলা যুক্ত করে শব্দটিকে বিশেষ্য করা যায়। বিশেষণবাচক শব্দের শেষে তা বা জফলা যুক্ত করে শব্দটিকে কি করা যায়? বিশেষ্য করা যায়। ওকে, একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে। জফলা যুক্ত হলে শব্দের আদিস্বর বৃদ্ধি পাই। তাহলে ভালো করে খেয়াল করেন, আগের নিয়মের মতো এখানেও কিন্তু আমার আদিস্বর বৃদ্ধির বিষয়টা চলে আসছে। তাহলে আদিস্বর বৃদ্ধির বিষয়টা সবসময় একটু মাথায় রাখার চেষ্টা করবেন। আরেকটা তথ্য লিখে রাখি, মনে রাখতে হবে তা এবং জফলা একসাথে বসানো যাবে না। যদি আমি তা কিংবা জফলা একসাথে বসিয়ে দিই তাহলে সেটা অপপ্রয়োগ হয়ে যাবে, আর অপপ্রয়োগ হলেই কিন্তু সেটা ভুল হয়ে যাচ্ছে। আমরা নিয়মটা আরেকবার দেখি। বিশেষণবাচক শব্দের শেষে তা বা জফলা যুক্ত করে শব্দটিকে বিশেষ্য করা যায়। যেমন উদাহরণ আমরা যাচ্ছি একটু পরে, তার আগে একটু দেখাই দিই। জফলা যুক্ত হলে শব্দের আদিস্বর কি পাই? বৃদ্ধি পাই। তা এবং জফলা একসাথে বসানো যাবে না, কোনো সময় বসাবেন না, বসালে কি হবে? ভুল হয়ে যাবে। আচ্ছা মাজিদুল ভাই, কক্সবাজার থেকে দেখছি, দেখবেন তো, দেখেন একা একা চলে গেছেন আমাদের রেখে, কিছু করার নেই। হ্যাঁ, ঘুরেন, আপনার হচ্ছে ভ্রমণ ভালো হোক, সুন্দর হোক, আর আরো বেশি ছবি তুলে আপলোড করেন, আমরা দেখতে চাই। ওকে, ফিরে আসি। আমরা আমাদের এখানে উদাহরণে যাওয়া লাগবে, আর সেই কারণে আমার একটু জায়গা লাগবে, কারণ আমার মনে হয় কি লেখার জন্য একটু বেশি জায়গা নিচ্ছি, অনেক বড় বড় তো, দেখেই ভালো লাগছে। আমরা কি করছি, পুরোটা জুড়েই লিখতে চাচ্ছি। যেমন একটু আগে ক্লাসের শুরুতে বলছিলাম যে দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সারা দেশে ছড়িয়ে যাক, আর তেমনি আমাদের নিয়মটা পুরো বোর্ড জুড়ে ছড়িয়ে যাক। ওকে, আমরা আমাদের উদাহরণে ফিরে আসি। আপনারা আশা করি নিয়মটা বুঝতে পেরেছেন। আমি বেশ কয়েকটা উদাহরণ দেব এখানে। তার আগে একটা বিষয় বলে রাখি, আমি জানি না আমার এই বিষয়টার সাথে সবাই একমত হবেন কিনা, কিন্তু বোঝানোর খাতিরে আমি বিশেষ্য এবং বিশেষ্য নির্ণয়ের একটা কথা বলবো। হয়তো এটা অনেকে জানেন, অনেকে মানেন, অনেকে মানেন না, বাট আমার কথা হচ্ছে যদি স্টুডেন্টরা যদি চিনতে পারে সেক্ষেত্রে যে কোনো নিয়মে আমরা পড়াতে পারি। দেখেন, একটা বিষয় মনে রাখবেন, যা বা যেমন বা কেমন, এটা তারা না প্রশ্ন করবেন, যদি উত্তর মিলে যায় তাহলে সেটা বিশেষণ তথা অ্যাডজেক্টিভ। যা আছে, যা আছে, পাশাপাশি ক্ষেত্র বিশেষে নাম দ্বারা প্রশ্ন করব। আমরা জানি নাম মানে নাউন, এটা দ্বারা আমরা প্রশ্ন করব। উত্তর যদি পেয়ে যাই তাহলে মনে রাখতে হবে যে সেটা বিশেষ্য পদ হওয়ার সম্ভাবনা আছে। ওকে, তাহলে যা বা যেমন বা কেমন দ্বারা প্রশ্ন করলে হচ্ছে বিশেষণ, যা আছে বা নাম বোঝালে হচ্ছে কি বিশেষ্য। আমরা একটু উদাহরণে যাই। যদি আমি বলি দরিদ্র, আমি একটু কমেন্টে দেখতে চাই
দরিদ্র শব্দটা কি, এটা কি বিশেষ্য নাকি বিশেষণ? আপনারা একটু আমাকে কাইন্ডলি জানাবেন। একটু জানান যে এটা বিশেষ্য নাকি বিশেষণ। কি রে, আমার ক্লাসে অন্যটা আসে কেন? আমি তো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। একটু অপেক্ষা করেন। বিশেষণ, বিশেষণ। সুরাইয়া জুই বলেছে বিশেষ্য, তামান্না আক্তার তমা বলেছে বিশেষ্য। ওকে, আমি কিন্তু শুরুতে অপশন দিয়েছি, যা বা যেমন বা কেমন দ্বারা প্রশ্ন করতে হবে, উত্তর পাইলে বিশেষণ, যা আছে তার প্রশ্ন করতে হবে। এখন আপনারা বলেন তো, যদি আমি একটা ধরেন এখানে একটা শব্দ নিয়েছিলাম লোকটি, দরিদ্র, লোকটি কেমন দরিদ্র, মিলছে নাকি মিলছে না? যদি আমি বলি যে লোকটির কি আছে, লোকটির দরিদ্র আছে, এটা কি মিলে? প্রশ্ন করেন স্বাভাবিকভাবে যে যা বা যেমন বা কেমন বোঝাচ্ছে। আমি প্রশ্ন করছি লোকটি কেমন, উত্তর পাচ্ছি দরিদ্র। লোকটির কি আছে, দরিদ্র আছে, হয় হয় না? তার মানে লোকটি কেমন দ্বারা আমার উত্তরটা মিলছে। তাহলে এই দরিদ্রটা হচ্ছে অ্যাডজেক্টিভ তথা বিশেষণ। তাহলে আমরা বলেছি বিশেষণবাচক শব্দের সাথে তা বা জফলা যুক্ত করলে তাকে বিশেষ্য করা যায়। ওকে, এবার যদি আমি দরিদ্র শব্দের সাথে তা যুক্ত করি, শব্দটা হয়ে যাচ্ছে দরিদ্রতা। এবার আপনি প্রশ্ন করেন তো, লোকটি কেমন, দরিদ্রতা, হয় মিলে? মিলে না। কিন্তু লোকটির কি আছে, দরিদ্রতা আছে, মিলে যায়। একটু প্রশ্ন করেন, প্রশ্ন করে আমাকে একটু কমেন্টে জানান যে হ্যাঁ প্রশ্ন করে মিলছে। ওকে, অনেকেই বলেছেন যে হ্যাঁ এটা বিশেষণ। ভালো লাগলো যে আপনারা এখন খুব সহজেই বিষয়টা ধরতে পারছেন। ভালো করে খেয়াল করেন, যেটা বলছিলাম যে যা বা যেমন বা কেমন দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে যা বা যেমন দ্বারা মিলছে কি, দরিদ্র। যা আছে দ্বারা মিলছে কি, দরিদ্রতা। তাহলে যা আছে দ্বারা মিললে দরিদ্রতা হচ্ছে বিশেষ্য, আর দরিদ্র হচ্ছে বিশেষণ। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমি পরের উদাহরণে যাচ্ছি। ও, তার আগে তো আমার বলা ছিল কি যে তা বা জফলা যুক্ত করতে হবে। আমরা জফলা দিয়ে উদাহরণটা এখন দেই নাই, দিচ্ছি। এবার দেখেন, আমি দরিদ্র শব্দের সাথে জফলা যুক্ত করেছি। আমাদের সূত্রে বলা আছে জফলা যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি পাবে। আর আমরা আদিস্বর বৃদ্ধির ক্ষেত্রে বলেছিলাম স্বরেয় থাকলে আ হয়। এখানে কি স্বরেয় আছে? নিঃসন্দেহে আছে। কার মাঝে? দয়ের মাঝে। দয়ের মাঝে লুকিয়ে আছে। ওই যে আমরা বলি না, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে। তো আজকে যারা শিশু, কালকে তারা পিতা হবে। হ্যাঁ, এটাই বলা উচিত। যাই হোক, ফিরে আসি আমরা ক্লাসে। দরিদ্র শেষে ছিল জফলা, জফলা যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি পাচ্ছে। আমার এখানে দ ছিল, এটা হয়ে যাবে দা। তাহলে দেখেন, দারিদ্র মিলেছে। আমরা বলতে পারি লোকটি কেমন, লোকটি দারিদ্র, হয় হয় না? কিন্তু লোকটির কি আছে, দারিদ্র আছে। দারিদ্রতা কিন্তু তার অবস্থা না। দারিদ্র কিন্তু তার বিষয়টা হচ্ছে কি, তার অবস্থা না। বিষয়টা হচ্ছে দারিদ্র থেকেই কিন্তু হচ্ছে দরিদ্র লোকের বিষয়টাকে বোঝানো হয়েছে, আর কিচ্ছু না। খেয়াল করেন তাহলে, আমার বলা ছিল যে তা এবং জফলা একসাথে বসানো যাবে না। এখন আমরা অনেক ক্ষেত্রে কি করি, এই যে দারিদ্রতা করে ফেলি। এটা কিন্তু ভুল, এটা করা যাবে না। আমার দরিদ্রতা অথবা দারিদ্র এসে থেমে যেতে হবে। যদি আমি এক্সট্রা করে তা যুক্ত করি তাহলে সেটা কি হবে, ভুল হয়ে যাবে। তাহলে আমরা এটা কোনো সময়ই করব না। আমরা বলবো দরিদ্রতা অথবা দারিদ্র। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় বারংবার এসেছে, বারবার এসেছে। ঠিক আছে, আমরা আর কয়েকটা উদাহরণ দেখি। এখন আমি যদি বলি যে ছেলেটি বা মেয়েটি সুন্দর, তাহলে সুন্দর শব্দটা এখানে কি, নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। যে মানুষটি কেমন, মানুষটি সুন্দর, যেমন বা কেমন হলে সেটা কি, বিশেষণ হয়। যা আছে, এখন আমি যদি বলি যা আছে, প্রশ্ন করেন তো লোকটির কি আছে, লোকটি সুন্দর আছে, হয় হয় না? তার মানে সুন্দর এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এবার আমরা বলেছিলাম তা প্রত্যয় যুক্ত করব, হয়ে গেল সুন্দরতা। সুন্দরতা, যদিও সুন্দরতা শব্দের মানে প্রচলনটা কম,
আমরা ব্যবহারটা কম করি। এবার আমরা বলেছি কি জফলা যুক্ত করব। ওকে, এবার সুন্দরের সাথে আমি জফলা যুক্ত করলাম। জফলা যদি শেষে যুক্ত হয় বিষয়টা কি ঘটে একটু দেখেন। রস্য থাকলে কি হয়? ও হয়। রস্য থাকলে ও হয় আদি স্বর বৃদ্ধির ক্ষেত্রে। তাহলে এখানে রস্য আছে, আমার এটা হয়ে যাবে কি ও। এরপরে এটা থাকলো, এখানে কিন্তু জফলা আর ফলরূপে থাকছে না, সেটা তার মূলভাবে ফিরে এসে রক এসে রেফ হিসেবে গ্রহণ করছে, হয়ে গেল কি সৌন্দর্য। সৌন্দর্য। এখন আমরা যদি কেউ সৌন্দর্যতা বলি না, বলি, কিন্তু এটা বলা যাবে না, বলা যাবে না। সৌন্দর্যতা বললে সেটা কি হবে? ভুল হয়ে যাবে। ওকে, আরেকটা উদাহরণ আমরা যাই। কৃপণ। কৃপণ। ওকে, কৃপণের সাথে আমি তা যুক্ত করলাম। আচ্ছা, তার আগে বলি কৃপণ লোকটি কেমন? কৃপণ তার মানে কি বিশেষণ, তার কি আছে? কৃপণতা আছে। কৃপণতা আছে, হয়ে গেল বিশেষ্য। এখন বলা ছিল কি জফলা যুক্ত করা যায়। ওকে, আমরা জফলা যুক্ত করে দেখি। খেয়াল করেন, কৃপণ। ওকে, রি থাকলে কি হয়? আর, তাহলে এটা কিন্তু আর রিকার থাকছে না, রিকার থাকছে না, এটা হয়ে যাচ্ছে জাস্ট ধরেন ক, মানে কি আছে? অ আছে। যেহেতু রিকার ছিল, রিকার ছিল, রিকার থাকলে আর হয়, তাহলে আর। এখানে কিন্তু আ এবং র বসে যাবে, তবে রটা বসবে কি আকারে? রেফ আকারে, হয়ে গেল কি কার্পণ্য। তাহলে লোকটি কেমন? কৃপণ, তার কি আছে? কৃপণতা আছে, অথবা কি আছে? কার্পণ্য আছে। কিন্তু যদি কেউ মডলি করে কার্পণ্যতা করেন তাহলে সেটা কিন্তু ভুল হয়ে যাবে। আর একটা বিষয় মনে রাখতে হবে, বানান ভুলে পাপ, পাপে নাম্বার নাই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমরা যেমন বলি লোভে পাপ, পাপে মৃত্যু, কিন্তু বাংলা পড়াতে গেলে এটা বলতে হয় যে বানান ভুলে পাপ আর পাপে নাম্বার নাই। চেষ্টা করতে হবে বানানটা আর ভুল যতটা কমিয়ে নিয়ে আসা যায়। ভুল তো হবেই, এটা স্বাভাবিক, কারণ প্রতি বছর এতগুলো বানানের পরিবর্তন আসলে হয়, আমরা কয়টা খোঁজ রাখি? খুব সহজে কিন্তু খোঁজ রাখি না। এই যে দেখেন কার্পণ্যতা, এটা কিন্তু ভুল, অপপ্রয়োগ। বানানের পাশাপাশি কিন্তু এগুলো অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগেও থাকে, তাহলে এটা আমরা করব না। আমরা জাস্ট বলবো কি কার্পণ্য, এটা হচ্ছে শুদ্ধ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, এবার বলেন, সত্যিকার অর্থে বলবেন বুঝতে পারছেন নাকি পারছেন না, আমাকে জানাবেন একটু। আর বন্ধুদের একটু মেনশন দিয়ে দেন না, দেখি আজকে আমাদের যেটা বলা আছে যে সর্বোচ্চ মেনশনকারীকে একটা গিফট ভাউচার দেয়া হবে, অল্প কিছু, কিন্তু গিফট তো গিফট। আমাদের মেবি 4টা নিয়ম হলো, একটু কমেন্টে জানাবেন নিয়মগুলো বোঝা গেছে কিনা। আমি শেষ করলাম। 5 নাম্বার নিয়মে আসি। তৎসম শব্দের বানানে সর্বদা মূর্ধন্য হয়। পাশাপাশি মনে রাখবেন দীর্ঘ, দীর্ঘ এটা তো আগে লেখা উচিত ছিল, দীর্ঘই দীর্ঘ মূর্ধন্যসা বসে। মূর্ধন্যসার ক্ষেত্রে আমি একটু স্টার চিহ্ন দিয়ে রাখলাম, কারণ
কিছু কিছু শব্দ আছে মূর্ধন্য যুক্ত যারা তৎসম না, অল্প, খুব বেশি না, অল্প কিছু শব্দ আছে। মনে রাখতে হবে যে সর্বদা মূর্ধন্য, মূর্ধন্য মানে তৎসম শব্দ, আর মূর্ধন্য মানে সাধারণত তৎসম শব্দ। ওই যে কিছু শব্দ আছে, পাশাপাশি তৎসম শব্দ মানে কোন কার বসবে, দীর্ঘ ইকার, পাশাপাশি তৎসম শব্দ মানে কোন কার বসবে, দীর্ঘ উকার। এটা মাথায় রাখতে হবে। একটু আমরা উদাহরণ দেখি, মূর্ধন্য পরে আসছি, দীর্ঘইতে আসি। দেখেন ঈশান, তাহলে ঈশান শব্দটা কি, তৎসম শব্দ, তাই না? আচ্ছা, আমরা যদি বলি ঊর্ধ্ব, ঊর্ধ্ব, দেখেন দীর্ঘ বসছে এখানে। আচ্ছা, মূর্ধন্য যোগে কিছু শব্দ আমরা দেখি, মানুষ, তারপরে আমরা বলতে পারি আষাঢ়, কৃষক, বৃষ্টি, বৃষ্টি, আমরা বলতে পারি কষ্ট, কষ্ট, নষ্ট। বিষয়টা হচ্ছে এমন যে দিয়েছি তো কষ্ট, হয়ে গেছি নষ্ট। হ্যাঁ, এখন থেকে আমরা হয়ে যাব পথভ্রষ্ট, এটা হওয়া যাবে না। সামনে রমজান মাস আসছে, ভালোভাবেই থাকতে হবে। ওকে, তো তৎসম শব্দের বানানে সর্বদা মূর্ধন্য হয়। আমরা এই উদাহরণটা এখনো দেখি নাই, আমরা এই তিনটা দেখেছি, দীর্ঘই, দীর্ঘ, মূর্ধন্যসা। এখন প্রশ্ন হতে পারে মূর্ধন্যসা যোগে কোন শব্দগুলো অতৎসম হতে পারে। কিছু শব্দ আমি দিচ্ছি, একটু ভালোভাবে খেয়াল করবেন। পোষা, পোষ্য, বষ্টম, আমরা বলতে পারি খ্রিস্ট, খ্রিস্টান। ঠিক তেমনি খ্রিস্টাব্দ, খ্রিস্টীয়, এই শব্দগুলোতে কি হয়, মূর্ধন্যসা হয়, কিন্তু এরা তৎসম না। তাহলে খ্রিস্ট, খ্রিস্টান, পোষা, পোষ্য, বষ্টম, হচ্ছে খ্রিস্টাব্দ, খ্রিস্টীয়, এগুলো অতৎসম শব্দ, কিন্তু এগুলোতে মূর্ধন্যসা বসে। এই কারণে বলেছি যে সব ক্ষেত্রে মূর্ধন্যসা মানেই যে তৎসম শব্দ, এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। আচ্ছা, আশা করি এই অংশটা আপনারা বুঝেছেন। আমরা মূর্ধন্য নিয়ে কিছু উদাহরণ দেখব। যদি বিরক্ত লাগে আমাকে সেটাও জানাবেন, হ্যাঁ, ঠিক আছে? কারণ যতক্ষণ আপনারা আছেন আমরা ততক্ষণ ক্লাসে আছি। অলরেডি 10:15 বাজে। আচ্ছা, এই উদাহরণগুলো আমি একটু সরিয়ে ফেলছি। এবার জাস্ট মূর্ধন্য নয়ে আসি। দেখেন, শুরুতে আমি বললাম ঋণ, আমরা বলতে পারি বর্ণ, কর্ণ, রামায়ণ, রামায়ণ, রাবণ, বিভীষণ। আচ্ছা, ঠিক তেমনি ধারণ, ধারণ। তবে একটা বিষয় মনে রাখবেন, ধরন তদ্ভব শব্দ, তাই দন্ত ন। আচ্ছা, লুণ্ঠন, লুণ্ঠন মানে লুট করে নিয়েছে, বলে না আমি তো লুট লিয়া ইস কলোনি। হ্যাঁ, লুটে, লুটে নেয়া, লুটে নেয়াকে বলা হচ্ছে কি লুণ্ঠন। লুণ্ঠন হচ্ছে তৎসম শব্দ, তাই এখানে মূর্ধন্য ন বসেছে। আর মনে রাখতে হবে পাশাপাশি হচ্ছে দুইটা মূর্ধন্য ন আমরা এখানে না বসে মনে রাখবো কি, যে মূর্ধন্য ন এর পরে সর্বদা কোন ন বসে, দন্ত ন বসে। দেখেন তার পাশে দন্ত ন বসে গেছে। এখন যদি আমরা বলি যে লণ্ঠন কোন শব্দ, তাহলে মনে রাখতে হবে লণ্ঠনটা হচ্ছে অতৎসম। এটা ইংরেজি ল্যান্টন থেকে এসছে, তাই এটা তৎসম না, অতৎসম। আর অতৎসম শব্দ মানে কি, দন্ত ন বসবে। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। তাই তৎসম শব্দের বানানে সর্বদা মূর্ধন্য ন হয়, যেমন ঋণ, বর্ণ, কর্ণ, রামায়ণ, রাবণ, বিভীষণ, ধারণ। তবে ধরন তদ্ভব শব্দ, লুণ্ঠন অতৎসম শব্দ। ওকে, 6 নম্বরে আমরা একটু যাব। আপনারা একটু কমেন্ট করেন, খুব ইম্পর্টেন্ট ক্লাস, ভালো লাগতেছে। আচ্ছা, ধন্যবাদ তামান্না আক্তার তমা। বিরক্ত লাগছে, গান শোনান। গান তো দাদা পারি না,
তবে একটা কবিতা শোনা যায়, হ্যাঁ, একটা ছোট্ট করে কবিতা শোনাই। একজন মনীষীর কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা এটা হচ্ছে একটু বলেছিলাম, যে কবিতাটা হচ্ছে কি, কারেন্টের তার খাম্বা লম্বা লম্বা, এই যে ঘাসে লেগে থাকা পানি, সেটা খাচ্ছে ছাগল, এই তুই কোন বাড়ির ছাগল রে, রজব্য বাড়ির ছাগল ছাড়া ভ্যাঁ ভ্যাঁ করে আর কে আছে, কলমিলতা ছড়িয়ে থাকে মুরগি সে তা টুকিয়ে খাই, গরুও ঘাস খায় আর হাম্বা হাম্বা করে, কারেন্টের তার কারেন্টের তার খাম্বা লম্বা লম্বা, গরু করে সব সময় শুধু হাম্বা হাম্বা। অনেক সুন্দর একটা কবিতা, হ্যাঁ, এটা আমার খুব ভালো লাগে, অনেক পছন্দের একটা কবিতা। যাই হোক, আশা করি দাদা আপনি কবিতাটা এনজয় করেছেন। হ্যাঁ, আর আমাদের গান শোনানোর জন্য আমরা তো গান শুনি মাঝে মাঝে, আমি আর না বলি গানটা আমরা কোত্থেকে শুনি। ওকে, আমরা একটু পরে আরেকবার না হয় গান শুনবো, অনেক সুন্দর সুন্দর গান হবে। হ্যাঁ, ওকে, 5 নাম্বার নিয়ম গেছে আমাদের, এবার নাম্বার 6-এ আসি। মনে রাখতে হবে, দূরত্ব বোঝালে দ্বয় দীর্ঘ দিয়ে লিখতে হয়, এটা অনেক গুরুত্বপূর্ণ। যেমন দূর, দূরে, দূরত্ব, এই শব্দগুলো দূরত্ব বোঝাচ্ছে, সেহেতু দীর্ঘিকার যোগে লিখতে হচ্ছে। আর আরেকটা লিখি, সেটা হচ্ছে দূরত্ব না বোঝালে হ্রস্বই যোগে দৈরস্য বা দৈরস্য দিয়ে লিখতে হয়। উদাহরণ দেখেন, শুরুতে আমি বলি যে বানানটা সবচেয়ে বেশি ভুল হয় আমাদের দেশে, সেটা হচ্ছে দুর্গা। আসলে দুর্গা বানানটা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমরা দীর্ঘকার দেখেছি, কিন্তু দুর্গা উচ্চারণ করেন বা শব্দটা দেখেন তো, এটা কি দূরত্ব বোঝায়? দূরত্ব কিন্তু বোঝায় না, কোনকার হবে? রস্যকার। ঠিক তেমনি যেটা নিয়ে আমাদের দেশে আলোচনা চলে সারাটা বছর ধরে, দুর্নীতি। দুর্নীতি, দুর্নীতি দ্বারা কি দূরত্ব বোঝায়? বোঝায় না। হ্যাঁ, দুর্নীতি করে টাকা কিন্তু দূরে পাঠিয়ে দেওয়া যায়, কিন্তু দুর্নীতি জিনিসটা কি? দূরত্বের কোনো বিষয় না, সেহেতু এখানে রস্যকার যোগে হচ্ছে। ঠিক তেমনি আমরা বলতে পারি দুর্বল, দুর্নাম, আর কি হতে পারে? আমরা বলতে পারি দুর্বার। খেয়াল করেন, দুর্বার, আমি দুর্বার, দুর্বিনীত, দুর্বিনীত এই শব্দ, দুর্বার এবং দুর্বিনীত, এই দুটা শব্দ আমরা কোথায় পড়েছি ফার্স্ট পেপারে? আমাকে একটু কমেন্টে জানাতে হবে অবশ্যই এখনই। ওমা, এটা আবার কেমন কবিতা? এটা হচ্ছে অনেক সিউট কবিতা, সিইউটি, সিউট। হ্যাঁ, আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কিউট হয়। ভালো করে খেয়াল করেন, এখানে বলেছি আমরা কি, যে যেটা বলছিলাম দুর্বার এবং দুর্বিনীত ফার্স্ট পেপারে আমরা কোথায় পড়েছি, আমাকে একটু কমেন্টে জানাবেন যারা আমার পরীক্ষার্থী আছেন। প্লিজ তাড়াতাড়ি, আমি কমেন্ট দেখতে চাচ্ছি। এখনো কিন্তু আসেন না। আমি আবার বলছি, দুর্বার এবং দুর্বিনীত এই শব্দ দুটি আমরা ফার্স্ট পেপারে কোথায় পড়েছি বলেন? যাই হোক, আমি বলে দিচ্ছি, এটা বিদ্রোহী কবিতায় আমরা পড়েছি। যারা ভুলে গেছিলেন কাইন্ডলি বিদ্রোহী কবিতাটা দেখে নেবেন। তাহলে আমরা এই নিয়মটা আবার আলোকপাত করি, দূরত্ব বোঝালে দ্বয় দীর্ঘ দিয়ে লিখতে হবে, আর না বোঝালে হ্রস্বই যোগে। ওহো শিট, এখানে তো আমি একটা ভুল কাজ করেছি। এটা না চোখে পড়েনি, এটা আসলে মিস্টেকে ভুল হয়ে গেছে। রস্যু যোগে, হ্যাঁ রস্যু যোগে হবে, আমি রস্যই দিয়ে দিয়েছিলাম, এটা মিস্টেকে ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, ওকে, তাহলে 6টা শেষ হলো। আমরা আর 4-5টা নিয়ম দেখব, সামনে কিন্তু আরো গুরুত্বপূর্ণ নিয়ম আছে, সেহেতু থাকতে হবে। আরেকটু স্টে করেন। বিদ্রোহী, 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 হ্যাঁ উত্তর চলে এসছে, অনেকগুলো বিদ্রোহী। আচ্ছা, আর বিদ্রোহ করার দরকার নাই, থেমে যাও। 7 নম্বরে আমরা যাব,
অতৎসম শব্দের বানানে সর্বদা রসই রসউ দন্তস্ব দন্তন বসে। এখন প্রশ্ন হতে পারে অতৎসম কি? এখানে আরো একটা শেখার বিষয় আছে। আমি বরাবরই ক্লাসে বলি, যারা আমার অফলাইনের স্টুডেন্ট ক্লাস করে থাকো তারা এটা ভালো বলতে পারবা যে আমি অ্যাকচুয়ালি বলি কিনা, বা এই কথাটা সবসময় বলি। আমি কিন্তু আদিস্বরের কথাটা প্রত্যেক ক্লাসে কিন্তু শেখাই। মানে প্রত্যেক ক্লাসে বলতে আবার প্রত্যেকটা মানে ব্যাচের যে প্রতিদিন শেখায় এমনটা কিন্তু না। এক একটা ব্যাচে যাদের শেখা হয় তাদের কথা বলছি আমি এখানে। এখানে কথা হচ্ছে অতৎসম মানে কি, এখানে অ মানে কি, বিষয়টা হচ্ছে অ দ্বারা কি বোঝাচ্ছে এখানে, আমাকে কিন্তু সেটা দেখতে হবে। একটু খেয়াল করবেন যারা নোট নিয়ে বসে আছেন, আমি একটু সাইডে লিখছি যে মূল শব্দের শেষে অতিরিক্ত যুক্ত। যদি মূল শব্দের শেষে অতিরিক্ত, শেষে কেন, শুরুতে একটু মিস্টেক হয়ে গেছে, মূল শব্দের শুরুতে, হ্যাঁ মূল শব্দের শুরুতে, আবার বলি মূল শব্দের শুরুতে অতিরিক্ত যুক্ত, শুরুতে কিছু যুক্ত হবে, শুরুতে কিছু যুক্ত হবে। কি হবে দেখেন, আমি তার আগে এই অংশটা একটু সরিয়ে রাখি। মূল শব্দের শুরুতে কিছু যুক্ত হচ্ছে। কি যুক্ত হচ্ছে? যদি স্বরে অযুক্ত হয় সেটা দ্বারা বোঝাই না বা নেই বা নয়। যেমন যদি আমি একটা শব্দ বলি মানুষ, মানুষের সামনে আমি যখন অ বসায় দিচ্ছি হয়ে গেল কি অমানুষ, মানে মানুষ নয়। বিনয়, এর সামনে আমি বসালাম স্বরে অ, হয়ে গেল কি অবিনয়, মানে বিনয় নাই। আচ্ছা ঠিক তেমনি দেখেন আমরা উপরে লিখেছি তৎসম, তৎসম, আমি এর সামনে বসাই দিলাম কি অ, হয়ে গেল কি অতৎসম, মানে কি তৎসম নয়। ক্লিয়ার, বোঝা গেছে না? তাহলে স্বরে অ মানে না বা নেই বা নয় বোঝাই। আচ্ছা যদি আমরা শব্দের শুরুতে আ বসাই, আ দ্বারা বোঝাই পর্যন্ত। শব্দের শুরুতে যদি আ বসিয়ে দিই তাতে বোঝাবে কি পর্যন্ত। যেমন দেখেন কণ্ঠ একটা শব্দ, এর সামনে আমি আ যুক্ত করলাম, হয়ে গেল কি আকণ্ঠ। তবে বিষয়টা হচ্ছে কি উচ্চারণ করব আমরা পরে, এই যে পর্যন্ত উচ্চারণ করব কখন, পরে, বা থাকবে কোথায় সে আগে। তার আকণ্ঠ মানে হচ্ছে কণ্ঠ পর্যন্ত, পর্যন্ত কণ্ঠ বলে কোনো শব্দ হয় না, মানে বিষয়টা হচ্ছে ভালো শোনায় না। এখন আমি যদি বলি যে জীবন, জীবন একটা শব্দ নিলাম, এর সামনে আমি বসালাম আ, আজীবন। আমার সঙ্গে বলি না একটা মিথ্যা কথা যে তোমাকে আজীবন ভালোবেসে যাব, অনেক বড় একটা মিথ্যা কথা। তো আজীবন মানে কি জীবন পর্যন্ত, আমরণ মানে কি মরণ পর্যন্ত। তাহলে আমরা মরণ শব্দটা নিলাম, এখানে বসালাম আ, হয়ে গেল কি আমরণ। ওকে, তাহলে আকণ্ঠ, আজীবন, আমরণ। যদি আমরা বলি যে খেয়াল করেন আপদ মস্তক, আপদ মস্তক এটা হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত অংশ কি বলা হচ্ছে আপদ মস্তক। তাহলে আ দ্বারা কি বোঝাবে সবসময় মনে রাখবো আমরা পর্যন্ত। আশা করি বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছেন। এ এম সুজন ইসলাম স্যার, সেম সেম বাট ডিফারেন্ট। না বিষয়টা হচ্ছে সেম সেম না, বিষয়টা হবে সেম সেম। হ্যাঁ আচ্ছা ফিরে আসি এবার আমরা। দন্তস্ব যদি বসে কোন শব্দের শুরুতে বোঝাবে সহ বা সাথে। দন্তস্ব ব মানে বোঝাই নিজ। আমরা মূল ঝামেলায় পড়ে যাই এই দুইটা নিয়ে। উপরের অংশটুকু আমি একটু সরিয়ে রাখি, এই দুইটা নিয়ে এখন আলোচনা করি। খেয়াল করেন দন্তস্ব, দন্তস্বর সাথে বফলা যুক্ত হয়েছে। দন্তস্ব যখন শুধু দন্তস্ব থাকবে কোনো ঝামেলা ছাড়া সহ বা সাথে, আর দন্তস্ব মানে নিজ। আমরা ভুলটা এখানে করি কিভাবে, ধরেন আপনাকে কেউ দাওয়াত দিছে, নিমন্ত্রণ জানিয়েছে, কার্ড দিয়েছে, কার্ডে লিখেছে আপনি সপরিবার, বা অনেক ক্ষেত্রে সপরিবারে শব্দটাও লিখে রাখে, আপনি সপরিবার বা সপরিবারে, হ্যাঁ আপনি সপরিবারে নিমন্ত্রিত। বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখেন, এই সমানে হচ্ছে নিজ।
মানে আপনাকে আমি দাওয়াত দিলাম, নিমন্ত্রণ করলাম, খাওয়ার জন্য ডাকছি। আমরা বলি কিন্তু দাদা এসে দুটো ডাল ভাত খেয়ে যাবেন। যখন ডাল ভাত খেতে যাই, যে দেখি ডাল ভাত নাই, অন্য কিছু আছে, বিরিয়ানি আছে, পোলাও আছে, হ্যাঁ, কিন্তু ডাল ভাত নাই। এটা কিন্তু হয় আমাদের দেশে। বলে যে ডাল ভাত খাবেন, যে দেখি মাংস রান্না করে বসে আছে। তখন যখন জিজ্ঞাসা করি ভাই ডাল কই, ভাত কই, তখন বলে যে না আসলে ডাল ভাত এটা বলা লাগে তাই বলেছি। তবে সপরিবারে এই সমানে কি ভাই নিজ, তাহলে বিষয়টা হচ্ছে এমন, আপনাকে আমি দাওয়াত দিলাম, নিজ পরিবারে খাইলিয়েন। উল্টে গেল না সম্পূর্ণ। আরেকটা আছে, এটা অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগে বারবার আসে, বারবার, একবার না বারবার। সস্ত্রীক, লোকটি সস্ত্রীক কক্সবাজার গেল, লোকটি সস্ত্রীক কক্সবাজার গেল। আমাদের ভাই কিন্তু গেছে, হ্যাঁ, আপনি যদি দেখে থাকেন তাহলে বিষয়টি একটু মাথায় নিয়ে রাখবেন। লোকটি সস্ত্রীক কক্সবাজার গেল, এই সমানে কি ভাইয়া নিজ। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এমন যে নিজ স্ত্রীর সাথে কক্সবাজার গেল। স্ত্রী কি নিজের হয় নাকি পরের হয়? মানে বিষয়টা কি এমন যে নিজ স্ত্রী কিলে কক্সবাজার গেছে, অন্যেরটা কিলে ঢাকা গেছে বা রাজশাহী গেছে? উল্টে যাচ্ছে না সম্পূর্ণ। সম্পূর্ণ কিন্তু বিষয়টা আলাদা ভাই। সেহেতু আমাদের কিন্তু একটা পুরোপুরি উল্টে দিতে পারে সবকিছু, বিষয়টা মাথায় রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাকে কিন্তু বলতে হবে এখানে সস্ত্রীক মানে কি স্ত্রী সহ, স্ত্রী সহ। আচ্ছা, এরপরে আরো একটা উদাহরণ দেই। আমরা অনেক সময় বলি তারা সবান্ধব উপস্থিত হবে বলে আশা করছি। আচ্ছা, সমানে তো নিজ, বন্ধু তো নিজেরই হয়। আবার যদি আমি একে বলি যে নিজ বন্ধু, নিজ বন্ধু বলে কোনো কথা আছে? কোনো কথা নাই। অনেকে আবার বলে কি, একটু পরে দেখাচ্ছি। আশা করি এইটুকু আপনারা ক্লিয়ার হয়েছেন যে এইটা কিন্তু ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ঠিক। তাহলে দন্ত সমানের সহবার সাথে দন্ত সমানের নিজ, আমরা দন্ত যুক্ত করে কিন্তু ভুল করে ফেলি। কেমনে ভুল করি দেখেন। এবার আমি লিখলাম আপনি সপরিবারে, সপরিবারে নিমন্ত্রিত। আচ্ছা, বিষয়টা কেমন শোনায় দেখেন। আমার মূল শব্দ কিন্তু পরিবারে, এই সমানে সহ বা সাথে। তার মানে আপনি পরিবারে সহ নিমন্ত্রিত। ভালো শোনায়? নিঃসন্দেহে না, ভালো শোনায় না। তাহলে আমাকে বলতে হবে কি, এটাও কিন্তু ভুল। আমি বলবো বয়াকার র, আপনি সপরিবার, কিংবা আমরা বলতে পারি সবান্ধব, সবান্ধব। সবান্ধবেও কিন্তু হবে না, সবান্ধবী দিলে কি বান্ধবে সহ, বিষয়টা কেমন দেখাচ্ছে। তাহলে আমরা বলবো সপরিবার সবান্ধব। ওকে, বুঝতে পেরেছেন এই বিষয়টা? কমেন্ট একটু জানান যে বিষয়টা বোঝা গেছে নাকি যায়নি। আরেকটা জিনিস আছে, আমরা তো হচ্ছে ওই যে অতিরিক্ত যুক্ত স্বরে আ দন্তস্ব দন্তস্ব বফলা। আরেকটা মনে রাখবেন দি, এই দি মানে হচ্ছে দুই বোঝাবে। যেমন দেখেন দ্বি কর্মক মানে কয়টা কর্মপদ থাকবে? দুইটা কর্মপদ থাকবে। হ্যাঁ, ওকে, শেষ। তাহলে এবার আমরা অতৎসমতে ফিরে আসি, যার কারণে আমাদের এত কিছু দেখা লাগলো। অতৎসম মানে কি তৎসম নয়। অতৎসম শব্দে বানানে সর্বদা রসই, রসু, দন্তন্য এবং দন্তস্ব বসে। উদাহরণ দেখেন, ঈদ সামনে, রোজা আসছে না? রোজা যেদিন শেষ হবে চাঁদ রাত, চাঁদ রাতে কিন্তু টিভির পর্দার কোনায় আমরা দেখতে পাই কি লেখা আছে, ঈদ মুবারক। ঈদের খুশির জন্য আপনি ঈদ বানান এভাবে বলতে পারেন, লিখতে পারেন, কিন্তু শুদ্ধ বানানোর ক্ষেত্রে আপনাকে বাংলা একাডেমি বলে দিয়েছে ঈদ বানানটা এভাবে লিখতে হবে। কারণ কি, হ্রস্বই যোগে লেখার একটাই কারণ, অতৎসম শব্দ। ঈদ শব্দটা কি তৎসম? ঈদ কিন্তু আমাদের হচ্ছে দেশি শব্দও না, বাংলা শব্দও না, এটা হচ্ছে আরবি শব্দ, বিদেশি, তবে অতৎসম। মানে যে শব্দগুলো তৎসম নয় সেগুলোর ভিতরে একটা হচ্ছে কি ঈদ। পাশাপাশি আমরা এখানে তাহলে যদি বলি ধরেন বাঙালি নিয়ে আসলাম, বাঙালি, এটা নাম বা জাতি হলো, নাম বা জাতির ক্ষেত্রে হ্রস্বই হচ্ছে। আমরা বলতে পারি আরবি, এটা নাম বা জাতির ক্ষেত্রে হচ্ছে কি হ্রস্বই। আমরা বলতে পারি ইংরেজি, এটাও কিন্তু ভাষার নাম, ভাষার নামের ক্ষেত্রে হ্রস্বই হয়, ভাষা নামের ক্ষেত্রে কি হয় হ্রস্বই হয়।
দন্তন্যর ক্ষেত্রে যদি আসি, সবচেয়ে আমরা বেশি ভুল করি হর্ন বানানে। কি বানানে? হর্ন। দেখেন অনেক বড় বড় বিলবোর্ডে প্রশাসন থেকেও কিন্তু লেখা থাকে হর্ন বাজাবেন না, বাট সেখানেই কিন্তু আমরা কি করি? জোরে জোরে হর্ন বাজাই। কারণ কি? প্রতিবাদ চলে। কিসের প্রতিবাদ? বানান ভুলের প্রতিবাদ। এ কারণে সেই প্রতিবাদে হর্ন বাজাই। তাহলে আমরা হর্ন বানানোর ক্ষেত্রে খুব বেশি হর্নি হয়ে মূর্ধন্য দিব না, আমরা দন্তন্য ব্যবহার করব। ওকে, বোঝা গেছে? তাহলে হর্ন ইংরেজি শব্দ। আরেকটা বানান আমরা ভুল করি, সেটা হচ্ছে কর্নেল। কর্নেল, কর্নেল বানানটা কিন্তু দন্তন্য যোগ হবে। যদি কেউ মূর্ধন্য দেন কোনো সমস্যা আছে? নাই, ভুল হয়ে যাবে, এটুকুই, এর বেশি কিছু না। আচ্ছা, এরপরে কর্নার। অনেক দোকানে লেখা থাকে কর্নার, দোকানের শেষে কিভাবে লেখা থাকে জানেন? এই যে মূর্ধন্য যোগে। কিন্তু এই কর্নার তো ইংরেজি শব্দ, পাপ হয়ে যাবে। তাহলে হর্ন, কর্নেল, কর্নার এগুলো হচ্ছে আমাকে দন্তন্য যোগে লিখতে হচ্ছে। পাশাপাশি অনেকে কিন্তু গ্রিন বানানটা এভাবে লেখে, এটাও ভুল। আবার অনেকে লেখে এভাবে, এটাও ভুল। লিখতে হবে কিভাবে? দন্তন্য যোগে, গ্রিন। ওকে, আমি দন্তস্ব দিয়ে উদাহরণ একটু পরে দিচ্ছি। ক্লিয়ার? বুঝছেন? স্যার কালকে কি আসবেন দিনাজপুরে? আমাদের ক্লাস আছে তো কালকে। আর যাব না দিনাজপুরেতে, দেখা যাক আসতে পারি কিনা। যদি আসি তাহলে তো আপনাদের জানাবে, সমস্যা নেই। ওকে, অলরেডি আমাদের 1 ঘন্টা হয়ে গেছে। বাপরে বাপ। এই ফারজুল, পেমেন্ট বাড়াই দিও। আট নাম্বার নিয়মে আমরা যাই। মনে রাখবেন, এটা মনে রাখার জন্য অ্যাকচুয়ালি ইংরেজি এসটি পাশাপাশি আছে এমন শব্দের বাংলা বানানে দন্তস্ব ট বসে। অর্থাৎ সিস্টেমটা হচ্ছে, এক লাইনে মনে রাখবেন, এসটি মানে কি? দন্তস্ব ট। এসটি থাকবে কিভাবে? পাশাপাশি। কিভাবে থাকবে? পাশাপাশি থাকবে। দেখেন সবচেয়ে বড় ভুলটা আমরা করি এখানে, মাস্টার। এই যে দেখেন এসটি কেমনে আছে? পাশাপাশি, তার মানে কি? দন্তস্ব ট। তাহলে বাংলায় আমরা লিখব কি? মাস্টার। এবার আমরা বললাম স্টুডেন্ট। স্টুডেন্ট লিখবো আমরা কিভাবে? ওই যে হবে স্টুডেন্ট। আচ্ছা, এবার আমরা বলতে পারি স্ট্যান্ড, STAND। দেখেন এখানে এসটি পাশাপাশি আছে, তাহলে এটা আমরা লিখবো কেমনে? এটা লিখবো ওই যে ওভাবেই, দন্তস্ব ট যোগে, স্ট্যান্ড। স্ট্যান্ড বানান অনেক ক্ষেত্রে দন্তস্ব লিখলে অনেকে মূর্ধন্য ন দিয়ে দেয়, এটাও কিন্তু দন্তন্য হবে। হ্যাঁ, ক্লিয়ার? এরকম ধরেন আছে কি রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট বানানেও কিন্তু দন্তস্ব ট হয়, রেস্টুরেন্ট। আসলে তারা দন্তস্ব টয় লিখে, তবে ওই যে কালি হতে বেঁচে যায়, তখন এটা টান দেয় একটাতে, মূর্ধন্য বানায় ফেলে। এটা কিন্তু ভুল, এটা করা যাবে না। এটা দন্তস্ব হবে, রেস্টুরেন্ট। মাস্টার, স্ট্যান্ড, স্টুডেন্ট, স্টেশন। স্টেশন বানান এখনো অনেক জায়গায় আমরা দেখতে পাই মূর্ধন্য ষ। এটা উচিত না, এটা উচিত না। স্টেশন বানানে দন্তস্ব হবে। ঠিক তেমনি পোস্টাল। পোস্টাল, পোস্টাল। বলেন বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমি কোথায়? পোস্টাল একাডেমি কোথায়? বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমি রাজশাহীতে। এগুলো হিসেবে আমরা যদি বানান লিখি স্যার 100টার মধ্যে মনে হয় 80টা ভুল যাবে। 100টা ভুল হওয়ার সম্ভাবনা মনে আছে। যাই হোক, ধীরে ধীরে হবে না, আমরা ধীরে ধীরে হচ্ছে
দেখবো যে শিখে গেছি। ওকে, 8 নাম্বার শেষ হলো। আমরা এবার আরো কিছু নিয়ম দেখি। আসলে অনেক নিয়ম আছে তো, কিন্তু সময়ের তো স্বল্পতা। দেখা যাক কতক্ষণ টানতে পারি। থাকবেন ক্লাসে? থাকলে আরো কিছুক্ষণ পড়াই। আমাকে মনে হয় একটু আজকে একটু বেশি ভাল লাগছে, কারণ কি হ্যান্ডসাম হ্যান্ডসাম লাগছে। ওই যে আলো আছে তো, গেলেজ মারছে। হ্যাঁ, এনজয় করছি। যাই হোক, রহমত আলী, রহমত ভাইয়া, আপনার ক্লাস করার অনেক ইচ্ছে ছিল কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি। অনলাইনে সুবাদে পেয়ে গেলাম। শুভকামনা, ভালোবাসা, অবিরাম, স্বদেশী ভাইজান। যাক, ভালো লাগলো। অনেকেই, অনেক পরিচিত মানুষ আছে, কাছের মানুষজন আছে। আমরা আর কয়েকটা বিষয় শিখবো এখন। খেয়াল করেন, 9 নাম্বারে যাই। লেখক, কবি তথা সাহিত্যিকদের নাম কিংবা তাদের গ্রন্থের নাম অপরিবর্তিত থাকবে। অর্থাৎ তারা যেভাবে লিখতেন আমাদের সেভাবেই কি করতে হবে, লিখতে হবে। যেমন দেখেন, জীবনানন্দ দাশ, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2017-18 সেশনের প্রশ্ন। আচ্ছা, তারপরে পল্লী কবি জসিম উদ্দিন তার নামের বানান এভাবে লিখতেন। আমাদের কিন্তু আপনার নাম ভাই জসিম উদ্দিন হইতে পারে, আপনি জসিম তারপরে উদ্দিন দ্বৈতযুক্ত লিখতে পারেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু যখন পল্লী কবির নাম আসবে, উনি তার নাম জসিম উদ্দিন এভাবে লিখতেন। এটাও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় 2017-18 সেশনের প্রশ্ন। হ্যাঁ, শামসুর রহমান তার নামের বানান রহমান দিয়ে লিখতেন। ঠিক আছে, ঠিক তেমনি শরৎচন্দ্র, শরৎচন্দ্র তার নামের বানান এভাবে লিখতেন। যদিও নিয়ম অনুসারে সেটা কিন্তু শরৎচন্দ্র হয়, কিন্তু শরৎবাবু তার নাম এভাবে লিখতেন। তাহলে লেখক বা কবি বা সাহিত্যিকদের নাম কিংবা তাদের গ্রন্থের নাম অপরিবর্তিত থাকবে। ওকে, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আরেকটা কথা বলে দিই, ক্লাস শেষে কিন্তু পেজে প্রশ্ন দেওয়া হবে এবং সেখানে আপনারা পরীক্ষা দিতে পারবেন। আমরা যে কয়েকটা নিয়ম করাবো এদের মধ্য থেকেই প্রশ্ন আসবে। ভাই, আমার কথা কিছু বলেন। তারেক আজিজ ভাই, বহুদিন আপনার দেখা নাই। হ্যাঁ, যে অফিসে আপনি আসতেন সকালবেলা, এসে সামনে বসতেন, মনটা জুড়ে যেত। বহুদিন আপনাকে পায় না। যদিও গতকালকে আর একটা ভিডিও, নিয়ন ভাইয়ের একটা ভিডিওতে আপনাদেরকে দেখেছি, খুব ভালো লেগেছে। আর রাজশাহীতে আমরা দীর্ঘদিন আড্ডা দিইনি, আমার মনে হয় একবার দেওয়া উচিত। রোজা আসুক, একদিন ইফতারি আপনি আমাকে করাই দিয়েন। হ্যাঁ, আমি দাওয়াত নিয়ে নিলাম নিজে নিজে। ওকে, শেষ 9 নাম্বার। এবার আমরা 10 নাম্বার দেখব। আসলে নিয়মগুলো না খুবই সহজ। হ্যাঁ, দেখেন, শব্দের শেষে, শব্দের শেষে দুইটি দীর্ঘইকার যোগে জিবি লিখতে হয়। অনেক ক্ষেত্রে বলে যে পেশা বোঝালে জিবি, সেই দরকার নাই, খুব সহজে মনে রাখবেন। শব্দের শেষে দুইটি দীর্ঘইকার যোগে জিবি লিখতে হয়। যেমন দেখেন, আইনজীবী, পেশাজীবী, মৎস্যজীবী, পরজীবী, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আইনজীবী, পেশাজীবী, মৎস্যজীবী, পরজীবী। ওকে, এবার তথ্য আমরা বলে রাখি আপনাদের। শব্দের শুরুতে দীর্ঘই এবং হ্রস্বইকার যোগে
জিবি লিখবো। হ্যাঁ, জিবি লিখবো। ওকে, তাহলে শব্দের শেষে দুটি দীর্ঘিকার যোগে আমরা জিবি লিখবো, আর শব্দের শুরুতে দীর্ঘই এবং হ্রস্বইকার যোগে জিবি লিখবো। যেমন দেখেন, জীবিকা, জীবিত, জিবি ইত্যাদি। হ্যাঁ, এস এম সুজন ইসলাম বলেছে দীর্ঘজীবী। সুরাইয়া জয়ী, এত বানান মনে রাখবো কি করে? বারবার ক্লাসটা রিপিট করতে হবে, বারবার দেখবেন, তাহলে ইনশাল্লাহ মনে থাকবে, সমস্যা নেই। অনেকে ক্লাস থেকে বের হচ্ছে, আবার অনেকে যুক্ত হচ্ছে। আরেকটু থাকেন, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, শেষ করে ফেলবো। কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখিয়ে আমি সরে যাব। আশা করি এটা শেষ হয়েছে আপনাদের এবং বিষয়টা বুঝেছেন। 11 নম্বরে যাই। কারি বনাম কারি, কারি বনাম কারি। আচ্ছা, ব্যক্তিবাচক শব্দের শেষে দীর্ঘইকার যোগে কারি লিখতে হয়। যেমন দেখেন, সহকারী, আবেদনকারী, গ্রহণকারী, প্রদানকারী। বর্তমান সময়ে রাতের বেলার সবচেয়ে আপনজন ছিনতাইকারী। আমরা পাশাপাশি বলতে পারি উপকারী, এক্ষেত্রে কিন্তু দীর্ঘইকার হয়। তাহলে দেখেন, ব্যক্তিবাচক শব্দের শেষে দীর্ঘইকার যোগে কারি লিখতে হবে। সহকারী, আবেদনকারী, গ্রহণকারী, প্রদানকারী, ছিনতাইকারী, উপকারী। সহকারী তৎসম শব্দ, বা প্রত্যেকটাতে দীর্ঘই আছে, তার মানে কি তৎসম শব্দ। সহযোগ ক্রিযোগ ইন সমান হচ্ছে সহকারী, এটা তৎসম শব্দ। বিষয়টা বোঝা গেছে? ব্যক্তিবাচক শব্দের শেষে দীর্ঘইকার যোগে কারি লিখতে হয়। সহকারী, আবেদনকারী, গ্রহণকারী, প্রদানকারী, ছিনতাইকারী, উপকারী, এগুলো হচ্ছে কি ব্যক্তিবাচক, সে কারণে দীর্ঘই হয়েছে। এবার আমরা হ্রস্বইতে আসবো। এই অংশটা আমরা আনইনস্টল করে দিই। হ্যাঁ, হয়ে গেছে আনইনস্টল। ওকে, এবার লিখেন, ব্যক্তিবাচক না বুঝালে হ্রস্বইকার যোগে কারি লিখতে হবে। উদাহরণ দেখেন, সরকারি, দরকারি, তরকারি, পাইকারি। সহকারীতে দীর্ঘইকার, ওই যে সহযোগ ক্রিযোগ হচ্ছে ইন, সহকারী। হ্যাঁ, আর হচ্ছে এখানে দেখেন সরকারি, সরকার যোগী, সরকার হচ্ছে ফার্সি ভাষার শব্দ, যেটা ফার্সি ভাষার শব্দ মানে বিদেশি, হ্রস্বইকার। ঠিক তেমনি দরকারি, তরকারি, পাইকারি। এখন যদি কেউ সহকারীকে তরকারি বানিয়ে হ্রস্বই করে, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আমার যখন ব্যক্তিবাচক হচ্ছে তখন হ্রস্বইকার যোগে, সরি দীর্ঘইকার যোগে কারি, আর যখন ব্যক্তিবাচক না হচ্ছে তখন হ্রস্বইকার যোগে কারি বসবে। ক্লিয়ার? বোঝা গেছে? আপনারা একটু কমেন্টে জানাবেন। শুরুর দিকে কত কমেন্ট পড়ছিল। এস এম সুজন ইসলাম, বর্তমানে ছিনতাইকারী নামটা খুব পরিচিত স্যার। জি স্যার, আমরা চাই সকল আরেকটা কিন্তু হবে দুষ্কৃতকারী, সেটাও কিন্তু দেয়া যায়। হ্যাঁ, সকল দুষ্কৃতকারী, ছিনতাইকারী, অপরাধী যারা আছে সবাই গ্রেপ্তার হোক এবং সবার রাতের ঘুম ভালো হোক।
ওকে, কারি এবং কারির বিষয়টা শেষ। এবার আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ভূত বনাম অদ্ভুত, 12 নাম্বার। লিখে রাখেন ভূত সংক্রান্ত বললে ভুল হবে, মানে বলতে পারি যে ভূত যুক্ত সকল শব্দে দীর্ঘ উকার, তবে অদ্ভুত বানানে হ্রস্ব ইকার। তাহলে ভূত যুক্ত সকল শব্দে কোনকার দীর্ঘ উকার? উদাহরণ দেখেন, ভূত, ভূতনাথ, ভূতবিদ্যা, ভূতপূর্ব, ভূতপূর্ব, অভূতপূর্ব, ভূত, ভূতনাথ, ভূতবিদ্যা, ভূতপূর্ব, অভূতপূর্ব, ভূত ভবিষ্যৎ, কিম্ভূত, স্বয়ংভূত, ও শিট, স্বয়ংভূত, প্রত্যেক ক্ষেত্রে দেখেন দীর্ঘকার আছে, তবে অদ্ভুত বানানে কোনকার? হ্রস্বকার। আরেকটা আছে, সেটা হচ্ছে, এখানে একটা তো দিইনি আমি, ভূতুড়ে। অনেক জায়গায় কিন্তু বলেছে ভূতুড়ে বানান হ্রস্বকার দিয়ে লিখতে হবে, কিন্তু না, এটাও আমরা দীর্ঘকার যোগে লিখবো। তবে ভূতুড়ি নামে একটা শব্দ আছে, এই ভূতুড়ে হ্রস্বকার দিয়ে লিখতে হবে। এটা মানে হচ্ছে কাঁঠালের বজ্র। ওকে, তাহলে অদ্ভুত হ্রস্বকার, ভূতুড়ি অন্য বিষয়, যেহেতু হ্রস্বকার হচ্ছে, তবে ভূত, ভূতনাথ, ভূতবিদ্যা, ভূতপূর্ব, অভূতপূর্ব, ভূত ভবিষ্যৎ, কিম্ভূত, স্বয়ংভূত, ভূতুড়ে, এভরিথিং হচ্ছে কি ভূত যুক্ত দীর্ঘকার যোগে হবে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা আর 2-3টা নিয়ম দেখাবো বানানের ক্ষেত্রে, পরিবর্তিত বানান। একটু দেখেন, দেখে আমরা ক্লাসটা আজকের মতো ইনশাল্লাহ শেষ করব। অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে হবে। ঘুমাতে পারে না কত রাত ধরে, বুকের ভিতরটা হাহাকার করে। বিখ্যাত সুর সম্রাট মাহফুজুর রহমানের এই গানটা আমার এখন মনে পড়লো। ওকে, আমরা নিয়মে ফিরে আসি। আই থিঙ্ক এটা 13 নম্বর হবে। কিছু পরিবর্তিত বানান আমরা একটু দেখব। খেয়াল করেন, বাংলা ক্রিয়াপদের শেষে ইয় বা এও উচ্চারিত হলে অন্তস্থ যোগে ইয় বা এও লিখতে হবে। ইয় বা এও লিখতে
হবে। উদাহরণ দেখেন, আমরা বলতাম যে কোরিও, কর এবং হ্রস্বই ও আছে, কোরিওটাকে আমরা লিখবো কিভাবে? কোরিও, ধরিও, ধরিও, যতনে রাখিও, তাহলে রাখিও, রাখিও, তুমি যা বলতে চাও সেটা রাতের বেলা কানে কানে এসে বলিও। চিল্লায় অ্যাকাউন্ট ঠিক কিনা? খেয়াল করো, করিও, ধরিও, বলিও, রাখিও, এভরিথিং অন্তস্থ অযোগে লিখতে হচ্ছে। এবার যদি আমি বলি ফুল দিও, কলি দিও, কাঁটা দিও না, দিও, হ্যাঁ, আচ্ছা, নিও, জেনে নিও, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। ওকে, পাশাপাশি আমরা বলতে পারি খেও, খেও, এখানে খেও, আমি আবার এটা লিখে দিই, ক্ষয়কারে খে, অন্তস্থ করে ও, খেও, তুমি যেও, এভরিথিং আমরা অন্তস্থতে লিখব, ঠিক আছে? ওকে, তাহলে আমার ইও বা এও ওকার থাকলে অন্তস্থতে লিখতে হবে ইও, 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 হানি সিংহ, হ্যাঁ, ঠিক আছে? ওকে, আরেকটা এখানে আছে, আমরা একটু দেখে নিই, যেতে যেতে পথে চলে যাব পূর্ণিমা রাতে। ইংরেজি শব্দের ক্ষেত্রেও ইও বা এও স্থলে এও তো এখানে হবে না, দরকার নাই, আমরা বলতে পারি ইও স্থলে ইও লিখতে হবে। উদাহরণ দেখেন, ভিডিও, ভিডিও, ঠিক তেমনি রেডিও, রেডিও, স্টুডিও, এটা হয়ে যাবে স্টুডিও, ঠিক তেমনি আমরা বলতে পারি যে অডিও, দ্রুত লিখতে গেলে আসলে ঝামেলা হয়, অডিও, হ্যাঁ, বোঝা গেছে বিষয়টা? গানটা শোনায় দেন, প্রশ্নটা কেমন হবে স্যার? কোনটা? ও, প্রশ্ন খুবই সহজ, একদম সহজ এবং সাবলীল, হ্যাঁ, আমরা সহজ এবং সাবলীল ভাবে প্রশ্নগুলো একদম দেখবো, দেখে লিখে ফেলবো। ওকে, ইংরেজি শব্দের ক্ষেত্রে ইও স্থলে ইও লিখতে হবে, তবে 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 গ্রামীণ ফোনের মতো শর্ত প্রযোজ্য আছে। লিখে রাখতে পারেন চিকিৎসা, ঠিক আছে, চিকিৎসা সংক্রান্ত বানানে, শব্দের বানানে, চিকিৎসা সংক্রান্ত শব্দের বানানে নিয়মটি প্রযোজ্য নয়। যেমন দেখেন ফিজিও, হোমিও, পোলিও, এই শব্দগুলো যা ছিল সেটা দিয়েই লিখতে হবে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, কয়েকটা শব্দ বলেই শেষ করে ফেলবো। আর আমি কিছু বানান আসলে দিতে চাচ্ছিলাম, সেটা বরং প্রশ্নেই আমরা দিয়ে রাখবো। এখন দেখা যাক আপনাদের জন্য কোন প্রশ্নগুলো সিলেক্ট করা হয়, আপনারা পারবেন আজকে আশা করি। তাহলে এখানে মনে রাখবো যে ইও হ্রস্বই অন্তস্থযোগ্য হচ্ছে, কিন্তু চিকিৎসা সংক্রান্ত শব্দের বানানোর ক্ষেত্রে নিয়মটি কি নয়, প্রযোজ্য নয়। যেমন দেখেন ফিজিও, হোমিও, পোলিও, এভরিথিং আমার হচ্ছে যা ছিল তাই আছে।
এখন আমি যদি বলি দেখা না দিলে বন্ধু ব্যথা দিও না, ব্যথা বানান কোনটা আমাকে জানাতে হবে, এক নাকি দুই? ফার্স্ট তাড়াতাড়ি জানান। স্লাইড করলে আপনাকে এত লিখতে হতো না আর সময় বেঁচে যেত না। ভাই দরকার নাই স্লাইড, বিরক্তিকর লাগে, আমার কাছে এটা ভালো লাগে। হ্যাঁ আসলে এখানে লিখার ভিতরে মুছে দেওয়ার ভিতরে, কারণ আমি একটা নিয়ম থেকে অন্যটা নিয়মে চলে যাচ্ছি, আবার সেখানে ফিরে আসছি। আসলে স্লাইডের ক্ষেত্রে এই জিনিসটা আমার বিরক্ত লাগে। আমি হচ্ছে অনেক কিছু তো ইনস্ট্যান্ট মাথায় চলে আসে, সেটা তো স্লাইডে থাকছে না, তাই না? সেটা এটা ভালো। এখন আগে আমাকে বলো, এগুলো সাইড বাদ দাও, ব্যথা এবং ব্যথা কোনটা শুদ্ধ? ফার্স্ট বজফল নাকি বজফল আকার? আচ্ছা, সুরাইয়া জুই বলেছে 1 নাম্বার, ভালো। আর আর কেউ? অ্যানিয়ন, অ্যানিয়ন, তামান্না আক্তার তমা বলেছে বি, ব্যথা আকার যোগে। আচ্ছা, সোহেল রানা বলেছে 2, আমাতুল্লাহ মিমি 1, রাকিবুল ইসলাম, সুরুজ্জামান ইসলাম কাউসার সে বলেছে 2, এস এম সুজন বলেছে 1, আবির বলেছে 2। যাই হোক, আমরা আপাতত ব্যথা নিয়ে আর হচ্ছে বেশি ব্যথা না বাড়াই, রিল্যাক্স থাকি, হয়ে যাক। পিউ রয় বলেছে 2, মিসকাতুল বলেছে 2। থেমে যাই, আর দরকার নাই, আমি সঠিক উত্তরটা বলে দিচ্ছি। যারা ব্যথা বানান বয়জফলা আকার দাও তাদের জ্ঞাতার্থে বলে রাখি, মনে রাখবা ব্যথা যতটুকু আছে ততটুকুই থাকুক, আকার যুক্ত করে ব্যথা বাড়ানোর দরকার নাই। তাহলে ব্যথা কি হবে? 1 নাম্বার বয়জফলা। আমরা কোনো সময় আকার বাড়িয়ে ব্যথাটাও বাড়াবো না, ক্লিয়ার? ব্যথা যতটুকু আছে ততটুকু নিতে হবে। আমার মনে হয় বিষয়টা বুঝতে পেরেছো। কি মনে থাকবে তো? ব্যথা যতটুকু আছে ততটুকুই থাকুক, আমরা আকার যুক্ত করে ব্যথাকে আর বাড়াবো না। ওকে, সিস্টেমটা সেম ভাবে আমরা আরেকটা বিষয় বলে রাখি, খেয়াল করো, ব্যর্থ নাকি ব্যর্থ, এক্ষেত্রেও আমরা সেম কথা মনে রাখবো। সেটা হচ্ছে কি, যে আমি যতটুকু ব্যর্থ হয়েছি আমার ব্যর্থতা ততটুকুই থাকুক, আমি আকার দিয়ে সেই ব্যর্থতাকে আর বাড়াতে চাই না। এটা উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গিয়েছে? আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। অনেক কথা হলো অনেকক্ষণ ধরে, আমরা বানান সম্পর্কিত কিছু অখাদ্য গিলেছি, আর একটা গিলবো, খুবই সহজ, এটা করে শেষ করে দিচ্ছি। ওকে, ও শিট মাই গট, এটা অনেকেই জানো, যারা জানো না তারা একটু শিখে নাও। আমরা কোথায় হ্রস্বইকার যোগে কি লিখবো, দীর্ঘইকার যোগে কি লিখবো, অনেকগুলো নিয়ম আছে। কি হচ্ছে কখনো সর্বনাম, কখনো বিশেষণ দীর্ঘইকার যোগে, আবার হ্রস্বইকার যোগে কি হচ্ছে অব্যয়। তো এত কিছু নিয়মে বেড়াতে আপাতত যাওয়ার দরকার নাই, খুব সহজে মনে রাখবা যে হ্যাঁ বা না দিয়ে প্রশ্নের উত্তর পাওয়া গেলে হ্রস্বইকার যোগে কি লিখতে হয়। হ্যাঁ বা না দিয়ে প্রশ্নের উত্তর পাওয়া গেলে হ্রস্বইকার যোগে কি লিখতে হয়। যেমন এখন আমি যদি বলি যে কেমন আছো, ভালো আছো, হ্যাঁ, কিন্তু আমি তো প্রশ্ন এখনো করিনি। এখন আমি বললাম যে তোমরা শুনতে পাচ্ছ কি, উত্তর দাও। শুনতে পাচ্ছ কি, উত্তর দাও। হ্যাঁ বা না, হ্যাঁ বা না, তাই না? আচ্ছা, তোমরা রাতে খেয়েছো কি, হ্যাঁ বা না, পাচ্ছি। আচ্ছা, তুমি তাকে চেনো কি, হ্যাঁ অথবা না, মানে কোনকার? হ্রস্বইকার। এখন আমি যদি বলি তুমি তুমি কি রাতে খেয়েছো, হ্যাঁ বা না, হ্রস্বইকার। এবার বললাম কি খেয়েছো, এবার বলো হ্যাঁ। কিংবা তোমার নাম কি, ফিরে আসি, যদি আমরা বলি যে খুবই সিম্পল, হ্যাঁ বা না দিয়ে প্রশ্নের উত্তর পাওয়া না গেলে দীর্ঘইকার যোগে কি
লিখতে হয়। হ্যাঁ বা না দিয়ে প্রশ্নের উত্তর পাওয়া না গেলে দীর্ঘিকার যোগে কি লিখতে হবে। ওকে, উদাহরণ এবার যদি আমরা আসি, এবার আমি বললাম যে তোমার নাম কি, এবার তুমি হ্যাঁ বা না দিয়ে উত্তর দাও তো, তোমার নাম কি, হ্যাঁ না, হয় না, হে না, কোথায় তুমি হে না। আচ্ছা, এবার আমি বললাম কি খেয়েছো, কি খেয়েছো, হ্যাঁ বা না দিয়ে হবে না। ঠিক তেমন আমরা অনেক সময় বলি যে এটা সম্পর্কে বুঝো কি, বা হচ্ছে যদি আমরা বলি যে এক কথা কোনো প্রশ্ন বললো যে এই জিনিসটা কত প্রকার ও কি কি, কত প্রকার ও কি কি, তুমি কি হ্যাঁ বা না দিয়ে উত্তর পাবা না, তাহলে কোন কার, দীর্ঘিকার। ঠিক তেমনি আমরা বলতে পারি কিভাবে, কিভাবে, এখানে কোন কার, দীর্ঘিকার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যে হ্যাঁ বা না হলে কয় রাশি, হ্যাঁ বা না দিয়ে উত্তর পাওয়া না গেলে কয় দীর্ঘি। ক্লিয়ার? আশা করি সবাই খুব ভালোভাবে বুঝেছো। আর তোমরা অনেকক্ষণ ক্লাসে ছিলা, তোমরা অনেকক্ষণ ক্লাসে যেহেতু ছিলা, তোমাদের হচ্ছে আর কিছু আমি আপাতত বিরক্ত না করি, আমরা শেষ করে ফেলবো ক্লাস এখনই। তোমাদের সাথে প্রায় 1.5 ঘন্টা বক বক করলাম আমি, তানজিম ভাইয়া, সিনিয়র শিক্ষক বাংলা। আর তোমাদের জন্য অনেক শুভকামনা থাকলো, আমার জন্য দোয়া রাখো যাতে ভবিষ্যতেও আমি তোমাদের জন্য সময় বের করে আসতে পারি। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আমরা নেক্সট দিন আজকে আমার নত্ব এবং সত্য বিধান নিয়ে আলোচনা করার খুবই ইচ্ছা ছিল, সত্যি কথা, কিন্তু যেহেতু সময় পাইনি, আজকে সময় শেষ হয়ে গেল, অনেক রাত হয়ে গেছে, গভীর রাত। পরবর্তী বাংলা ক্লাস তোমরা কোন টপিকে চাচ্ছ, তবে গুরুত্বপূর্ণ, আজ আর একটা টপিক বলে দিলাম হয়ে গেল এমনটা কিন্তু না, ভেবে চিনতে তোমরা বলবা, আমরা সেটা নিয়েই আলোচনা করব। মানে আজকে তো আমাদের ইচ্ছা অনুযায়ী ক্লাস হয়েছে, বাট পরবর্তী ক্লাসগুলো তোমাদের ইচ্ছা অনুসারে হোক, এটাই আমি চাই। তো সবকিছু মিলিয়ে ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা। আর পরীক্ষা এটা হচ্ছে আমরা পেজে দিয়ে দিব, তোমরা পরীক্ষাটা দিয়ে দিবা। পাশাপাশি দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর সাথে থাকো, শেয়ার দাও বেশি বেশি, আর কি বলবো, ক্লাস করো রেগুলার, আমাদের জন্য দোয়া রাখো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।